জাঙ্কুক তের দিকে দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, হালকা গরম আছে তে, ঝটপট খেয়ে নাও। তে করুণ দৃষ্টিতে দেখছে জাঙ্কুককে। জাঙ্কুক সেটা দেখেও চোখ ছোট ছোট করে তের দিকে তাকিয়ে বলল, কি হলো নাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও গ্লাসটা হাতে নিল তে। জাঙ্কুকের দিকে তাকাতেই চোখের ইশারায় বলল, তাড়াতাড়ি করে শেষ করো। এক প্রকার বাধ্য হয়ে চোখ খিচে বন্ধ করে নাক কুচকে দুধটা শেষ করলো তে। শেষ করে জাঙ্কুকের দিকে গ্লাসটা এগিয়ে দিল। জাঙ্কুক গ্লাসটা রেখে তের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুকের দৃষ্টি তেকে চিন্তায় ফেলে দিল, কারণ জাঙ্কুকের দৃষ্টি তের ঠোঁটের দিকে। জাঙ্কুক তের বেশ কাছে এসে পড়ল। তে একটু ঘাবড়ে গেল, বেশ অস্বস্তি হচ্ছে এখন, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে। সে তখন মনে মনে ভাবছে, ছেলেটা হুট করে এত কাছে কেন আসছে। জাঙ্কুক তের দিকে ঝুঁকতেই তে চোখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুকের নিঃশ্বাস তের মুখে পড়তেই তে চাদরটা আরও শক্ত করে খামচে ধরল। কিছুক্ষণ পর নিজের নাকের নিচে স্পর্শ পেতেই চমকে চোখ খুলে ফেলল তে। সামনে তাকিয়ে দেখলো জাঙ্কুক রুমাল দিয়ে তের মুখ মুছে দিচ্ছে। তে এসব ভাবতে ভাবতেই জাঙ্কুকের কাজ হয়ে গেল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, মানছি যে সেলিব্রিটি সম্পর্কে সবার একটা ধারণা থাকে যে তারা নিশ্চয়ই বেশিরভাগ বাজে চরিত্রের হয়, কিন্তু এটা কিন্তু সব ক্ষেত্রে একেবারে ঠিক নয়। তে বেশ জাঙ্কুকের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। ও তখন মনে মনে ভাবলো, আসলে তো আমি এটাই ভাবছিলাম যে জাঙ্কুক হয়তো বা আমার সাথে এখন খারাপ কিছু করবে, কিন্তু আমারই বা কী দোষ। জাঙ্কুক যেভাবে আমার ঠোঁটের দিকে তাকিয়েছিল, এরপর আমার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছিল, তাতে তো অমন কিছু মনে হচ্ছিল আমার। জাঙ্কুক গলা ঝাড়তে তে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। জাঙ্কুক তখন তেকে বলল, তুমি নিতান্তই ছোট একটা মেয়ে বলে আমাকে ঝুঁকে নিতে হয়েছে, বুঝলে ম্যাডাম। জাঙ্কুক তখন তেকে বলল, গোসল করবেন আজকে? গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টি হয়নি, তাই গরম পড়েছে একটু। তেরও অনেক অস্থির লাগছে, শাওয়ার নিলেই ভালো হয়। তাই তে মাথা নাড়ল। জাঙ্কুক উঠে গিয়ে একটা টাওয়েল এনে তের হাতে দিয়ে এরপর গিয়ে হালকা গোলাপি রঙের একটা জামা এনে দিয়ে বলল, আপাতত এই ঢিলেঢালা কুর্তিতেই চালাতে হবে তোমাকে। তোমার বডির মাপ আর পছন্দ আমি জানি না, তাই 4-5টা জামা এনেছি। তাও এগুলো বাইরে পরার মতো নয়। পুরোপুরি সুস্থ হলে আমি তোমাকে নিয়ে শপিং মলে গিয়ে তোমার মাপ অনুযায়ী জামা কিনে দেব। তে অবাক হয়ে তাকালো, 4-5টা জামা আবার আরও কিনে দেবে? তের বলতে ইচ্ছে করছে এগুলোর কি দরকার ছিল, কিন্তু কোন মুখে বলবে। ওর তো পরার মতো কোনো জামাও নেই, আর না কেনার জন্য টাকা আছে, তাহলে আর কি করবে সে। তবুও ইতস্তত করে বলল, আরে দরকার নেই, আমার এতেই হবে। জাঙ্কুক তের কথা একেবারে পাত্তা না দিয়ে তের হাতে কাপড় ধরিয়ে দিয়ে বলল, ওয়াশরুমে তোমার জন্য লেডিস বডি ওয়াশ, ফেস ওয়াশ যা যা লাগে সব রেখে দেওয়া আছে, তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সব ইউজ করে নিও। তে মাথা নেড়ে যেতে নিলে জাঙ্কুক ওকে আটকে দিয়ে বলল, আজকে বেশি পানি ইউজ করা দরকার নেই, শরীরে এখনো হালকা জ্বর আছে, বুঝেছো। তে আবারও মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বিছানায় বসে ফোন বের করে নিজের বন্ধু ইউনোকে ফোন করলো। এরপর মোবাইলটা রেখে জাঙ্কুক তখন তের ওয়াশরুম থেকে বের হওয়ার অপেক্ষা করছে। তে বের হলেই জাঙ্কুক শাওয়ার নিতে যাবে। বেশ অনেকটা সময় পর ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে তাকিয়ে দেখলো তে বেরিয়ে পড়েছে। না চাইতেও জাঙ্কুকের চোখ আটকে গেল। কি মায়া আছে এই সুন্দরী রমণীর মধ্যে, যেটাতে জাঙ্কুকও বারবার ঘায়েল হয়ে যাচ্ছে। জাঙ্কুক তখন মনে মনে ভাবলো, না, এভাবে তাকিয়ে থাকলে আর এই মায়াজাল থেকে বের হতে পারবো না। তাই টাওয়েল নিয়ে হন হন পায়ে ওয়াশরুমে চলে গেল। জাঙ্কুকে দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে অনেকক্ষণ আগে। তেই চুপচাপ বসে আছে খাটে, আর জাঙ্কুক সোফায় ল্যাপটপে কাজ করছে। জাঙ্কুক চোখ তুলে তের দিকে তাকিয়ে দেখলো তে একেবারে চুপচাপ বসে আছে। সেটা দেখে জাঙ্কুক হালকা করে কাশি দিল। কাশির আওয়াজ পেয়ে জাঙ্কুকের দিকে তাকালো তে। জাঙ্কুক তখন বলল, এভাবে বসে বসে বোর হচ্ছে না? টিভি দেখবে বা কোনো সিরিজ চালিয়ে দেবো? তে একটু ভেবে বলল, বই আছে আপনার কাছে, গল্প বা উপন্যাসের বই? তুমি কেমন বই পছন্দ করো? তে ঝটপট বলে ফেললো, থ্রিলার টাইপ। তখনই জাঙ্কুক একটু হাসলো আর বলল, আচ্ছা বসো, আমি নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক একটা বই এনে তের হাতে দিয়ে বলল, এটা পড়ে দেখতে পারো। তে মাথা নেড়ে বই খুলে পড়া শুরু করলো। কিছুক্ষণ পর কিছু একটা মনে পড়তেই জাঙ্কুক বলল, তোমার কি স্টাডি কন্টিনিউ আছে?
তে মুখ তুলে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, এবার অনার্স সেকেন্ড ইয়ারে ভর্তি হতাম আমি, কিন্তু তার আগেই তো। আচ্ছা কোন সাবজেক্ট সেটা বলো। জার্নালিজম। জাঙ্কুক আর কিছু না বলে নিজের কাজে মন দিল। তেও মলিন হেসে বইয়ের দিকে তাকালো। জাঙ্কুকের মাথায় অন্য কিছু ঘুরছে, কিন্তু সেটা করতে অনেক অনেক ঝামেলা পোহাতে হবে তাকে। অপরদিকে জেহবের ওয়াইফ মিসেস লিসা কিচেনে দাঁড়িয়ে রান্না করছে। হঠাৎ করে একটা মেয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো তাকে। প্রথমে চমকে উঠলেও পরে যখন বুঝতে পারলো জিমিন এসেছে, তখন খুশি হয়ে গেল লিসা, কারণ এটা আর কেউ নয়, লিসার বান্ধবীর মেয়ে জিমিন। তাই জিমিনকে ছাড়িয়ে নিয়ে তরকারি নাড়তে নাড়তে লিসা বলল, এতদিন পর আসলে যে এবার, নিজের বাড়ি গেলে আর এই বাড়ির কথা মনে পড়ে না তাই না? জিমিন তখন হেসে বলল, না তেমন কিছুই না, আসলে এবার একটু বেশি ছুটি পেয়েছিলাম তো, তুমি তো জানোই মেডিকেল লাইফে কি প্যারা। যাই হোক আন্টি, এটা বলো আজকে তুমি রান্না করছো কেন? এমনি মন চাইলো। তে মুখ কালো করে বলল, তোমার ওই ছেলে সুগার জন্য ছুটিটা ভালো করে কাটাতেই পারলাম না, একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি আমাকে জানো। শুধু বারবার একটাই কথা জিজ্ঞেস করেছে, কবে যাবি কবে যাবি। তে একা আছে, ওর কষ্ট হচ্ছে, কতদিন থাকা লাগে, তাড়াতাড়ি যা। এসব বলতে বলতে আমার কান পুরো ঝালাপালা করে দিয়েছে তোমার ছেলে। না করব তাও তো উপায় নেই, না করলেই বলবে এই মিনি অঙ্গি কাউকে রিকোয়েস্ট করে না, অর্ডার করে। শেষের কথাটা একটা পুরুষ পুরুষ কণ্ঠের মতো করে বলল জিমিন। তের কথা তুলতেই লিসার গলা শুকিয়ে গেল। সুগা দেশে চলে আসলে কি হবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত সে। জিমিন তখন হেসে বলল, যাই হোক তে কোথায়? ওপরের রুমে আছে নিশ্চয়ই, আমি যাচ্ছি, হ্যাঁ দেখা করে আসি ওর সাথে। এই কথা বলে যেতে নিলেই লিসা তখন বলে উঠল, তে বাড়িতে নেই। জিমিন অবাক হয়ে ফিরে তাকালো, নেই মানে কি? তে তো মন চাইলে এভাবে হুটহাট বেড়াতেও পারে না, সেই অধিকার ওকে দেওয়া হয়নি। তাহলে কি পালিয়ে গেছে? সুগা জানলে কি হবে? মেয়েটাকে মেরেও ফেলতে পারে রাগে, নিজের পায়ে নিজে এভাবে কুড়াল মারে কেউ। জিমিন এগিয়ে এসে মিসেস লিসাকে ধরে বলল, কি বলছো কি, বাড়িতে নেই মানে কি? হ্যাঁ, ওর তো অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনও সেকেন্ড ইয়ারের ভর্তি বা ক্লাস কোনোটাই শুরু হয়নি, তাহলে গেল কোথায় মেয়েটা? লিসা তখন কান্না ভেজা কণ্ঠে বলল, সুগা না থাকার সুযোগে তেকে ওরা বিক্রি করে দিয়েছে একটা গ্যাংয়ের কাছে। অনেক চেষ্টা করেছিলাম মেয়েটাকে বাঁচানোর, কিন্তু পারলাম না রে। জিমিনের কলিজা কেঁপে উঠল, শরীর ঘেমে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে ওর। সুগার কথা আপাতত মাথায় নেই, শুধু তের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কিচেনে রাখা টুলটা ধরে বসে পড়ল। কি করছে কি ওরা? মেয়েটাকে বিক্রি করে দিলেও ওই মুখের দিকে তাকালে তো পাথরও গলে যায়। ওদের একটুও মায়া হলো না? এতটা নিষ্ঠুর কি করে হয় মানুষ? এরা কি আদৌ মানুষ? দুহাত দিয়ে মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠল জিমিন। এখন নিজের উপরই রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। কেন গেল ওই বাড়িতে? ওই যদি এখানে থাকতো তাহলে এত বড় অঘটন ঘটতো না, কিন্তু সত্যি কি ও পেরে উঠতো ওদের সাথে? না জানি কি কি হচ্ছে এই মুহূর্তে মেয়েটার সাথে, কোথায় আছে তে, কিভাবে আছে, কিচ্ছু ভাবতে পারছে না জিমিন। কি করবে কি এখন? এখন কি করা উচিত? সুগাকে ফোন করে এখনই সবটা বলে দেওয়া উচিত, নাকি সুগার ফিরে আসার অপেক্ষা করা উচিত? জিমিন নিজের রুমের বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। খুব অসহায় লাগছে এখন নিজেকে, যখন একটা মানুষের সামনে এত ভয়াবহ অমানবিক নৃশংস অন্যায় হতে থাকে আর তার চুপ করে সবটা মেনে নেওয়া ছাড়া কিছুই করা থাকে না। তার চেয়ে বড় অসহায়ত্ব আর কিছুই হতে পারে না। জিমিন অন্যায় মেনে নেওয়ার মতো মেয়েই না, কিন্তু আজ তাকে সবটা মেনে নিতে হচ্ছে, তাকে বাধ্য করা হচ্ছে। বিকেলবেলা লিসার মুখে সবটা শুনে টুলে বসে কাঁদতে কাঁদতে জিমিন ভাবলো সুগাকে ফোন করে সবটা বলবে। তের সাথে যে হোক কী করেছে, এখনও খুব বেশি দেরি হয়নি। সুগাকে বলে ও ঠিক থেকে ওই রকম জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারবে। জিমিন এসব ভাবতে ভাবতেই লিসা তখন বলল, সুগাকে কিছু জানাস না, ও জানলে ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। ওর বাবা মানুষ না, নিজের স্বার্থে যত নিচে নামা যায় নামতে পারেন উনি। জিমিন চোখ মুছে বলল, এটা অন্যায় হবে মামুনি, আমি এখনই সুগা ভাইয়াকে সবটা জানাচ্ছি। জিমিন ফোন তুলে কল করতে গেলেই লিসা আবারও বলল, তুই বুঝতে পারছিস না, ওই লোকটা সব করতে পারে, যে হোক অনেক বেশি ডেঞ্জারাস, ওর সাথে তুই পেরে উঠবি না। জিমিন কিছু বলবে তার আগে পেছন থেকে পুরুষ কণ্ঠে কেউ বলে উঠল, ঠিক বলেছ,
আমি যা খুশি তাই করতে পারি। জিমিন আর লিসা চমকে তাকালো পেছনের দিকে। জেহব শয়তানি হাসি দিয়ে এগিয়ে এসে বলল, ঠিক সেজন্যই আমাকে না ঘাটানোই ভালো। একদম চুপ থাকবে, এই কথা যেন আর কেউ না জানতে পারে। জিমিন চোখ ছোট ছোট করে বলল, আর যদি আমি সুগা ভাইয়াকে বলে দিই? জেহব তখন রাগী কণ্ঠে বলল, তোমার নিশ্চয়ই তে যেখানে আছে সেখানে যাওয়ার কোনো শখ নেই। লিসা ভয় পেয়ে কেঁপে উঠল। জেহব কিছু বলার আগেই জিমিন বলল, তো আপনি আমাকে ভয় দেখাচ্ছেন? যদি তোমার সেটা মনে হয় তো তাই। আর আমি যদি বলি আমি একদমই ভয় পাইনি আপনার কথায়, তাহলে? জেহব রাগে ফুঁসতে ফুঁসতে চাপা গলায় বলল, বেশি সাহস দেখানো একদম ভালো না। তোমাদের মতো চুনোপুটিদের তো একদমই না। ওই মেয়েটাও দেখিয়েছিল, কিন্তু পরিণতি কি হয়েছে দেখতে পেরেছো? জেহব তখন জিমিনের হাত টেনে তাকে একটা রুমে নিয়ে গেল আর ক্যামেরায় তার বাবাকে দেখালো আর বলল, দেখো জিমিন, তোমার বাবা অফিসে বসে বসে কাজ করছে, কিন্তু আমার একটা ইশারায় তোমার বাবাকে শেষ করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তাই ভালোই ভালোই বলছি, আমি যা করব তা চুপচাপ দেখে যাও। শুধু কাউকে যদি কোনো কিছু বলেছো, তাহলে তোমার সহ তোমার পরিবারকে আমি শেষ করে ফেলবো। জিমিন এসব কথা চিন্তা করে আরো জোরে কান্না করে দিল। ওদের কথা মানতে বাধ্য হয়েছিল জিমিন। এখন আফসোস হচ্ছে, পড়াশোনার জন্য কেন যে তাকে এরকম খারাপ একটা জায়গায় থাকতে হলো। না জিমিন এরকম খারাপ জায়গায় আসতো, আর না এরকম খারাপ মানুষদের সাথে তার কোনোদিন দেখা হতো। কিন্তু এখন এমন খারাপ জায়গায় সে নিজেই ফেঁসে গেছে। এখান থেকে চাইলেও সে আর বের হতে পারবে না।